মূলত সুপ্রিম নির্দেশে এই মামলা হাইকোর্টে আবারও স্থানান্তর হওয়ার পর সেই শুনানির আজকে প্রথম দিন ছিল এবং প্রথম দিনের এই শুনানিতে অন্তত আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন ছুড়ে দিল, যেখানে তিনটি ধাপে যে প্রশ্ন অন্তত করে দেওয়া হয়েছে। সিবিআই এর ভূমিকা রীতিমতো আজকে আবারও প্রশ্নের মুখে পড়তে হলো। কি বলা হচ্ছে, খুব স্বাভাবিকভাবে এই ধর্ষণ হত্যা দায়ের করা মামলায়, অন্তত পরিবারের দায়ের করা মামলায় খুব গুরুত্বপূর্ণ অন্তত আদালতের যে পর্যবেক্ষণ এবং সেই পর্যবেক্ষণে এখনো যে যে বিষয়গুলো উঠে এসছে, হাইকোর্টের নজরদারিতে তদন্ত সহ একাধিক বিষয়, সিবিআইয়ের কাছে কেস ডায়েরি রিপোর্ট তলব করা হয়েছে। তলব করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন তিনি ছুড়েছেন সিবিআইকে। কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে তদন্ত, সিবিআইয়ের কাছে জানতে চাইলেও আদালত। এবং তার থেকে উল্লেখযোগ্য আরও একটি প্রশ্ন, এটা কি ধরনের অপরাধ মনে করছে সিবিআই? এটা কি ধর্ষণ, এটা কি গণধর্ষণ, কোনটা সিবিআই কি মনে করছে? এবং সিবিআইয়ের কাছে একদিকে কেস ডায়েরি তলব, সিবিআইয়ের কাছে জবাব তলব করলেন বিচারপতি। আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি, অন্তত আজকের মতো এই শুনানি পর্ব একেবারে শেষ হয়েছে। আমি সরাসরি নজর রাখার চেষ্টা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছেন। অভিরূপা, আরও একবার জানার চেষ্টা করব, কারণ মূলত এই গুরুত্বপূর্ণ আর্যকর এই মামলায় আবারও নতুন করে কাদম্বিনীর পরিবারের তরফ থেকে দায়ের করা এই মামলায় একেবারে সিবিআইকে প্রশ্নের মুখে পড়তে হলো বিচারপতির, যেখানে খুব গুরুত্বপূর্ণ ধাপে ধাপে তিনটে প্রশ্ন ছুড়ে দিলেন বিচারপতি। খুব গুরুত্বপূর্ণ যে ধর্ষণ নাকি গণধর্ষণ, সিবিআই কি মনে করছে, কতটা ইঙ্গিতপূর্ণ এই মন্তব্য? অভিরূপা। দেখো, এক্ষেত্রে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন কাদম্বিনীর বাবা মা। তারা বলেছিলেন যে তদন্তকারী সংস্থা হয় বদল করতে হবে, নয় তদন্তকারী সংস্থার যে গতি সেটা বাড়াতে হবে, তদন্তের গতি, আর না হলে কলকাতা হাইকোর্ট মনিটর তদন্ত করতে হবে। এই তিনটি আবেদন নিয়ে এবং একাধিক প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করেছিলেন কাদম্বিনীর বাবা মা। সেই মামলা প্রথমে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শোনেননি, তার কারণ অ্যাপেক্স কোর্টে মামলা ছিল। অ্যাপেক্স কোর্টে তো সুপ্রিম কোর্ট যখনই নির্দেশিকা দেন, তারপর থেকে আজকে প্রথম মামলার শুনানি হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। এবং সেখানে যখন আবেদনকারী পরিবারের তরফ থেকে একবার বলা হচ্ছিল যে আমাদের একাধিক প্রশ্ন রয়েছে, যেখানে সিবিআই সেই দিন কাদম্বিনীর সাথে রাতে যারা ডিউটি করেছিলেন, যারা সিকিউরিটি গার্ড ছিলেন, যারা 4th ক্লাস স্টাফ ছিলেন, তাদেরকে ডেকে পাঠানো হলো না, তাদের সাথে সিবিআই কথা বললো না। এখনও পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট সুপার, যিনি কাদম্বিনীর বাড়িতে ফোন করে জানিয়েছিলেন কাদম্বিনী সুইসাইড করেছে, তাকে কেন ডাকা হলো না, তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হলো না, এই নিয়ে প্রশ্ন তুলেছিল পরিবার। সেই প্রশ্ন তোলার পরপরই আদালত সিবিআইয়ের কাছে জানতে চায় সিবিআই এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে তদন্তে। শুধু একজন অ্যাকিউজ বলে মনে করছে তারা, নাকি একাধিক অ্যাকিউজ রয়েছে? পাশাপাশি এটি গণধর্ষণ নাকি শুধু ধর্ষণ? যদি সেটা হয়ে থাকে তাহলে কি কোনোভাবে প্রমাণ লোপাটের একটা আশঙ্কা রয়েছে বা প্রমাণ লোপাট করা হয়েছে এমনটা কোথাও গিয়ে তদন্তকারী অফিসাররা মনে করেছেন? এই প্রশ্নগুলো বিচারপতি করেন এবং বিচারপতি বারবার এটা জিজ্ঞাসা করার চেষ্টা করেছেন যে এতদিনের তদন্ত হয়ে গিয়েছে, আগস্ট মাস থেকে মার্চ মাস পর্যন্ত, এতদিনে তদন্তকারী সংস্থা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে? সেখান থেকে একটি রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। সিবিআইয়ের এই রিপোর্ট দেখার পরে পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত। পাশাপাশি কেস ডায়েরিতে কাদের নাম রয়েছে, কাদেরকে অ্যাকিউজ বলা হচ্ছে, যাদেরকে অ্যাকিউজ বলা হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ হয়েছে কিনা, যারা সেদিন সেখানে ছিলেন প্রত্যেকের জিজ্ঞাসাবাদ হয়েছে কিনা, এগুলো কেস ডায়েরি দেখলে স্পষ্ট হয়ে যাবে। সেই কারণে কেস ডায়েরি তলব করা হয়েছে। পাশাপাশি বলা হচ্ছে যে সিবিআই এর নিজের পজিশন অবশ্যই আদালতকে জানাতে হবে এবং খুন অবশ্যই ধর্ষণ নাকি গণধর্ষণ এটা আদালতকে জানাতে হবে, স্যাটিসফাই করতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের উত্তর দিতে হবে সিবিআইকে আগামী শুক্রবার। এই মামলায় রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি প্রশ্ন বিচারপতির কাছে তিনি প্রশ্ন তুলেন যে আবার নতুন করে কাদম্বিনীর পরিবার কেন এই একই আবেদন করতে চাইছে, পরবর্তী বিচার্য বিষয়। পাশাপাশি সঞ্জয় রায়, তিনি এই মামলায় যুক্ত হতে চেয়েছেন। সঞ্জয় রায়কে এই মামলায় যুক্ত করেনি আদালত আপাতত, কারণ সঞ্জয় রায় ডাইরেক্ট এই মামলার সাথে যুক্ত নয়। সেই কারণে বলা হয়েছে যদি সঞ্জয় রায় এই রায়ের ক্ষেত্রে কোনোভাবে তিনি এফেক্টেড হন, তাহলে এই মামলার সাথে তাকে যুক্ত করা হবে। এবং একেবারে অভিরূপা, আপাতভাবে তোমায় ধন্যবাদ জানাবো, কারণ আজকে বিচারপতির যে পর্যবেক্ষণ ছিল তীর্থঙ্কর ঘোষের, খুব স্বাভাবিকভাবে সিবিআই কি করছে, সিবিআই কি মনে করছে, এটা ধর্ষণ নাকি গণধর্ষণ, নাকি শুধুমাত্র প্রমাণ লোপাটের চেষ্টা? যদি মনে হয় গণধর্ষণ, তাহলে এক্ষেত্রে আর কারা কারা যুক্ত রয়েছে? এবং সব থেকে বড় কথা, এই গোটা বিষয় কাদম্বিনীর পরিবারের তরফ থেকে আইনজীবী শামীম আহমেদ তিনি কি জানাচ্ছেন আইনজীবী, একবার শুনবো।
মূলত রাজ্য সরকার চাইছে না যে ইনভেস্টিগেশনটা হোক, আর সেই জন্যেই যখন তারা বলছে ফার্দার ইনভেস্টিগেশন হলে তাদের অসুবিধা নেই, কিন্তু আইনে অসুবিধা আছে, তার দ্বারাই তারা বোঝাতে চাইছে যে ইনভেস্টিগেশন হোক তারা সেটা চায় না, এটা রীতি চাইছে, বিচার চাইছে না। আদালত প্রশ্ন করেছেন যে আপনারা যখন তদন্ত করছিলেন তখন ফ্লেক্সিবল ছিলেন কিনা, যে ইস্যুগুলো উঠে এসছে ইনক্লুডিং গ্যাংরেপ, সেই বিষয়গুলো আপনারা কিভাবে এক্সপ্লোর করেছেন। রিপোর্ট ফাইল করুন, কেস ডায়েরি নিয়ে আসুন। অন্যদিকে আইনজীবীরা জানাচ্ছেন সব মিলিয়ে ইতিমধ্যেই আজকের এই শুনানি পর্বে অন্তত আজকে রীতিমতো কাদম্বিনীর মা বাবা তারাও পর্যন্ত এজলাসে উপস্থিত ছিলেন। কাদম্বিনীর মা বলছেন যে সিবিআই রীতিমতো সঞ্জয়কে একা দোষী প্রমাণ করতে অন্তত তারা চাইছে, কিন্তু আমরা মনে করি না। সঙ্গে কাদম্বিনীর বাবাও বলছেন যে মেয়েকে শুধুমাত্র ধর্ষণ বলে এরকম বিষয় না হলেও অন্তত খুন করাটাই একটা কোথাও হয়তো টার্গেট ছিল। সব মিলিয়ে শুনবো কাদম্বিনীর মা বাবা কি জানাচ্ছেন। তদন্ত যেহেতু ওই সঞ্জয় একাই অ্যাকিউজড, এটা সিবিআই প্রমাণ করতে চাইছে, আমরা এটা বিশ্বাস করি না। আমি মনে করি আমার মেয়ের খুন একটা প্রাতিষ্ঠানিক খুন, ওর যে সিনিয়র ছিল এবং যে ওর সঙ্গে যারা পিজিটি ছিল সবাই যুক্ত এর সঙ্গে, এবং ইন্টার্নরাও যুক্ত, হসপিটালের মধ্যেই আছে খুনিরা। এটা সিবিআই দেখছে না, এই দিকটা তদন্ত করলে আমরা আসল খুনিদের ধরতে পারবো। যিনি আমাদের বাড়িতে ফোন করেছিলেন তাকেও তদন্তের আওতায় আনা হয়নি। সে কেন বললো ওরকম একটা ডেড বডি দেখার পরেও সুইসাইড কথাটা কেন উল্লেখ করলো, তার কি কোনো নির্দেশ ছিল, এটাও আমাদের কোশ্চেন রয়েছে। আদালতের কাছে, হাইকোর্টের কাছে আমি আমার মেয়ের ন্যায় বিচার, যারা আসল অপরাধী তারা ধরা পড়ুক। আমার মনে হচ্ছে ধর্ষণই হয়নি কোনো, কারণ যেভাবে ওকে মারা হয়েছে প্রচুর নির্যাতন করে অত্যাচার করে মারা হয়েছে। তার গায়েও যেমন এতগুলো ইনজুরি ছিল, তেমনি তার প্রাইভেট পার্টসে ছিল কিছু ভোঁতা অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন। আমার তো মনে হয় আমার মেয়েকে হত্যাই করা হয়েছে, কেননা রেপটা সাজানো কিনা সেটা ঠিক বোঝা যাচ্ছে না। সেটা তদন্ত করে সিবিআই ভালো করে দেখুক। তবে আমাকে মেয়েকে মেইন উদ্দেশ্য মৃত্যু মারা হয়েছে। সিবিআই তো শিয়ালদা কোর্টে দাঁড়িয়ে বলেছেন যে সীমা বাউজা যে কলকাতা পুলিশ যা কাজ করেছিল আমি তার উপরেই সিলমোহর দিয়ে চার্জশিট দিয়ে একজনকে কনভিক্ট করেছি, কিন্তু সেই জিনিসটা আদালত বললেন যে এর সঙ্গে হয়তো অনেকে যুক্ত থাকতে পারে, আপনার সেদিকটাও দেখা উচিত। এই কথাগুলো আমরা সিবিআইকে প্রথম দিন থেকে, যেদিন থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে সিবিআই এবং চার্জ পেয়েছে সেদিন থেকেই সিবিআইকে বলে আসছি, কিন্তু সিবিআই এই দিকটা তদন্ত করে কোনো সময় দেখছে না। আমরা কোশ্চেন রেখেছি জজ সাহেবের কাছে, কোশ্চেনগুলো নিশ্চয়ই উনি দেখেছেন এবং সেই সমস্ত কোশ্চেনের উত্তর যদি বেরোয় আমরা ন্যায় বিচার পাবো এবং আশা করছি আদালত সিবিআইকে চাপ দিয়ে এই সমস্ত কোশ্চেনের উত্তর নিয়ে আসবে। আদালত যা সিধা আদালতের উপর পূর্ণ আস্থা রাখছি। সেই 9 তারিখে যে ভূমিকা রাজ্য সরকারের ছিল আজকেও সেই ভূমিকাই আছে, আমরা পুরো দেখতে পেলাম। ইতিমধ্যে রাজ্যকর কাণ্ডে যে বিষয়গুলো উঠে এসে এবং আপনাদের জানানোর চেষ্টা করবো যে মূলত হাইকোর্ট আজকে গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন অন্তত তুলেছেন। অন্তত সিবিআইকেই কেস ডায়েরি জমা দেওয়ার কথাও যেরকম তারা বলেছেন, অন্যদিকে অনেকগুলো প্রশ্ন, অন্যদিকে রীতিমতো আজকে এই বিচারের দাবি নিয়ে ও এখনো পর্যন্ত সিবিআইয়ের তদন্তের রীতিমতো প্রশ্ন তুলে একাধিক যে সিজি অভিযান এই মুহূর্তে করা হচ্ছে। শুধু তাই না, এবং এখনো পর্যন্ত যে বিষয়গুলো সামনে আসে যে চিকিৎসক এবং নার্সদের সংগঠনের তরফ থেকে সিজি অভিযানে ডাক দেওয়া হয়েছে এবং সিজি অভিযান এই মুহূর্তে আমি সরাসরি নজর রাখার চেষ্টা করব। আমরা সিজিও দিকে নজর রাখবো। আমাদের দুই প্রতিনিধি ইতিমধ্যে রয়েছেন আমাদের সঙ্গে, রেশমি রয়েছেন আমাদের সঙ্গে, অন্যদিকে আমাদের সঙ্গে অপর প্রতিনিধি সায়ন্তনও রয়েছে আমার সঙ্গে। আমি রেশমির কাছে একটু শুরুতেই যাওয়ার চেষ্টা করব। রেশমি, এর আগেও যেরকম কথা হচ্ছিল যে একদিকে তারা বলছে যে হাইকোর্ট আজকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছে এবং তারপর তাদের যে ভূমিকা, শুধু তাই না তাদের সিজি অভিযানও তার ডাক দিয়েছেন, কখন শুরু হচ্ছে? দেখো আজকে সিজিও কমপ্লেক্সে তারা ডেপুটেশন জমা দেন, ডেপুটেশন জমার পর তারা ফের মিছিল করে তারা সেন্ট্রাল পার্কের সামনে যাবেন, সেখানে তাদের পথসভা রয়েছে। পাশাপাশি নার্সদের যে সংগঠন রয়েছে তারাও কিন্তু আজকে প্রতিবাদে চিকিৎসকদের সঙ্গে সামিল হয়েছিলেন। সাপ্লিমেন্টারি চার্জশিট ইতিমধ্যে কোর্টে পেশ করতে হবে সিবিআইকে, এই দাবি তাদের আজকে মুখ্য। এছাড়াও তাদের একাধিক দাবি রয়েছে কাদম্বিনীর বিচারকে কেন্দ্র করে। যারা নার্সের সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আজকে কি কি দাবি নিয়ে আজকে রাজপথে 10:30টায় আজকে কি কি দাবি নিয়ে? আজকে আমাদের দাবি যত দ্রুত সম্ভব সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই জমা দিক, কারণ আজকে হাইকোর্টের প্রথম কেসটা অ্যাপিয়ার করেছে এবং তাতে মহামান্য বিচারপতি এই একই কথাই বলেছেন এবং সঞ্জয় রায় যে একা নয় এটা সাধারণ মানুষ
মানুষও যেমন বিশ্বাস করে, হাইকোর্টও সেই একই অবজারভেশনই রেখেছেন এবং তারাও জানতে চেয়েছেন সিবিআই হলফনামা দিক যে সঞ্জয় রায় ছাড়া আর কে কে দোষী এবং তাদের সিএফএসএল রিপোর্টে এটা স্পষ্ট। তাই আমরা আর দেরি করতে চাই না, অলরেডি 7 মাস অতিক্রান্ত। সিবিআই যত তাড়াতাড়ি সম্ভব সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে যারা প্রকৃত দোষী তাদের তদন্তের আওতায় আনুক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। ডেপুটেশন জমা দিতে গেলেন সিবিআই আধিকারিকদের সঙ্গে আপনাদের কি কথা হয়েছে? কথা হয়েছে, কিন্তু অত্যন্ত হতাশাজনক কথাবার্তা। সিবিআইয়ের যিনি ইনভেস্টিগেশন অফিসার তিনি তো সীমা বাহুজা, উনি পাত্তারি গুটিয়ে চলে গেছেন। এমন একটা রিল্যাক্সেশন যেন তারা কেসটা কমপ্লিট করে ফেলেছেন এবং যারা দেখা করলেন একজন ডিএসপি লেভেলের অফিসার, তিনি এই কেস সম্বন্ধে কিছু সেরকম বলতেও চাইলেন না, বলতে পারলেনও না, কারণ তার এখতিয়ারের মধ্যে হয়তো পড়ে না। এই হতাশা সিবিআই এর এত রিল্যাক্সেশন আমরা কিন্তু মানছি না, মানবো না এবং এই রিল্যাক্সেশন কাটিয়ে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে, এতে আমরা তাদেরকে। আপনারা নার্সেস ইউনিটির পক্ষ থেকেও একটা দাবি নিয়ে সরব হয়েছিলেন নিরাপত্তা, এখনো কি আপনাদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত হয়েছে? একদমই হয়নি। এখনো হসপিটালে ডাক্তার রাজরা মার খাচ্ছে বা পেশেন্ট পাঠিয়ে এসে গালিগালাজ করে যাচ্ছে এবং এইখানে সিবিআই অফিসে আপনারা দেখলেন যারা তদন্তকারী সংস্থা তাদের নিরাপত্তার এত আঁটোসাঁটো ব্যবস্থা, কিন্তু আমরা যারা মানুষের স্বাস্থ্য পরিষেবাটা দিই আমরা একেবারেই নিরাপত্তাহীনতার মধ্যে থাকি, কোনো নিরাপত্তার ব্যবস্থা সেখানে। স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তার অভাব বোধ করছেন বলছেন। একেবারে রেশমি, এবং সব থেকে বড় কথা আরজিকর কাণ্ডে 7 মাস পেরিয়ে যাবার পরও অন্তত সেই একই দাবিতে জোরালো হচ্ছে এই ছবিটা। একদিকে বিচার, অন্যদিকে সেই নিরাপত্তা প্রশ্ন উঠছে। একদিকে সিজিও অভিযানে এই মুহূর্তে তারা রয়েছেন। আমি অপর প্রান্তে থেকে নজর রাখবো, আমাদের সঙ্গে সায়ন্তন রয়েছেন। সায়ন্তন, আজকে আদালত প্রশ্ন করছে সিবিআই কে, তদন্তের গতি প্রকৃতি কোন পর্যায়ে রয়েছে, সিবিআই কি মনে করছে? সিবিআইয়ের কাছে কেস ডায়েরি পর্যন্ত তলব করা হয়েছে 3 দিনের মধ্যে, কিন্তু বিষয় হচ্ছে এখন সিজিওর এই অভিযান ঘিরে মূলত কি ছবি? তারা হয় না কেন সিবিআই জবাব চাই, এই জবাব চাইতে মিছিল চলছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই দপ্তর থেকে বেরোলেন এই আন্দোলনকারীরা বা চিকিৎসক এবং নার্সদের যে সংগঠন আজকে সিজিও কমপ্লেক্স অভিযানে এসেছিলেন, তারা সিবিআই দপ্তরে তাদের ডেপুটেশন দিয়েছেন, তাদের বক্তব্য জানিয়েছেন। সরাসরি কথা বলবো যে এই মুহূর্তে সিবিআইকে যখন আপনারা ডেপুটেশন দিচ্ছেন তখন হাইকোর্টে একটা পর্যবেক্ষণ হচ্ছে। হাইকোর্ট সিবিআইয়ের থেকে জানতে চাইছে যে কেস ডায়েরি জমা দিতে হবে, এই যে এটা ধর্ষণ না গণধর্ষণ স্পষ্ট করে বলতে হবে, কি ঘটেছিল সেই বিষয়টাকেও সিবিআই কি মনে করছে এটাকে স্পষ্ট করতে হবে। আপনারা কি মনে করছেন এবং সিবিআইয়ের সঙ্গে যখন কথা বললেন তারা কি বললেন? আমরা এটাই মনে করেছি দীর্ঘদিন ধরেই যে এই ঘটনাটা কখনোই সঞ্জয় রায় একার পক্ষে ঘটানো সম্ভব নয়, কারণ এত বড় একটা বিভৎস নারকীয় ঘটনা, যেটা সিএফএসএল এর যে রিপোর্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের ফরেন্সিক ল্যাবরেটরি যে রিপোর্ট, সেই রিপোর্টেও কিন্তু একাধিক ব্যক্তির কথা সেখানে উল্লেখ রয়েছে। ডিএনএ টেস্ট যেটা হয়েছে সেখানে কিন্তু একাধিক ব্যক্তির ডিএনএ পাওয়া গেছে। তাহলে এতগুলো তথ্য প্রমাণ, সেগুলো তো আর মানে এলেবেলে ব্যাপার নয়। তাহলে সেই তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও সিবিআই কি করে শুধুমাত্র সঞ্জয় রায় একাকে দোষী সাব্যস্ত করে চার্জশিট দিচ্ছে? সেটার জন্য আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট যে বারংবার এখানে আমরা ডেপুটেশন দিয়েছি, বিক্ষোভ দেখিয়েছি। এর আগেও তারা কিন্তু সদিচ্ছা প্রকাশ করেনি। এবারও আমরা যে গেলাম, তারা মনে হচ্ছে যেন সব মানে হাত ধুয়ে তারা বাড়ি চলে যাচ্ছে, এরকম একটা জায়গা। যিনি এখানে ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন সীমা পাহুজা, বলছেন যে তিনি নাকি দিল্লি চলে গেছে। দিল্লি চলে গেছে তো মানে কেসটার সাথে নিয়ে চলে যায়নি। তাহলে এখানে সাপ্লিমেন্টারি চার্জশিটের কি হলো সেটার সদুত্তর আপনাদেরকেই দিতে হবে। কোর্টও চেয়ে পাঠিয়েছে, স্বাভাবিকভাবে কোর্টের দিক থেকেও যেমন একটা চাপ রয়েছে। আমরা চিকিৎসক সমাজ, নাগরিক সমাজ রাস্তায় আছি, 7 মাস ধরেই আমরা রাস্তায় রয়েছি এবং দরকারে আরও 7 মাস আমরা রাস্তায় থাকবো। একটা বিষয় যে যখন হাইকোর্ট একটা অবজারভেশন দিচ্ছে, আপনারা যখন ডেপুটেশন দিচ্ছেন সেই সময় কি সিবিআই এর মধ্যে এই হাইকোর্টের পর্যবেক্ষণে কোনো স্পিরিট লক্ষ্য করলেন? কোনো স্পিরিট নেই, তারা কোনো রকম কোনো সদিচ্ছা তাদের আমরা দেখলাম না। চূড়ান্ত হতাশাজনক একটা পরিস্থিতি। সিবিআইয়ের প্রতি মানুষের যে আস্থা ছিল, ভরসা ছিল, সেটা পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে। কিন্তু আমরা মনে করি এই যে কোর্ট যে আজকে তাদেরকে চাপ দিতে বাধ্য হলো, মানুষের যে দাবি রয়েছে
মানুষের এত আশা আকাঙ্ক্ষা রয়েছে, আজকে অভয়ের মা বাবার কান্না রয়েছে, বুকের কান্না রয়েছে, এটা কিন্তু ব্যর্থ হতে পারে না। এই মানুষের আন্দোলনের চাপ, লড়াইয়ের চাপ কিন্তু এই সিবিআইকেও কিন্তু বাধ্য করবে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে। জিকরের ঘটনা, সেই ঘটনা সুপ্রিম কোর্টে, সেই মামলাটা কিন্তু হাইকোর্টে ফেরত পাঠিয়েছে। আপনারা কি মনে করেন যে হাইকোর্টের তত্ত্বাবধানে যেরকম অন্যান্য তদন্ত হয়েছে, সেই মনিটরিংয়ে, হাইকোর্টের মনিটরিংয়ে এই তদন্তটা হওয়া উচিত? একদমই, আমরা তো প্রথম থেকেই চেয়েছিলাম যে বিচার বিভাগীয় তদন্ত হোক, সেটা হয়নি, সিবিআইয়ের কাছে গেছে। কিন্তু সেটাও যদি কোর্ট মনিটরিং হতো, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের তত্ত্বাবধানে, ডিরেক্ট তত্ত্বাবধানে হতো, তাহলে হয়তো আজকে এই পরিস্থিতির পরিণতি হতে পারতো না। সিবিআই যেহেতু তদন্ত করেছে, যেটা কলকাতা পুলিশের যার চার্জশিট ছিল তার উপরেই সিলমোহর দিয়েছে, অর্থাৎ যেখানে আজকে আমাদের দেখছি কলকাতা পুলিশ এবং সিবিআই একই ভূমিকা পালন করেছে। কিন্তু আমরা মনে করি যে কোর্ট যদি আজকে নিরপেক্ষতা বজায় রাখে এবং তাদের সদিচ্ছা যে তৎপর হয়ে ওঠে আজকে, তাহলে এই বিচার, ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে আমরা মনে করি। হাইকোর্টে আসার ফলে সেটা সম্ভাবনা দেখা দিয়েছে। সিবিআইয়ের সঙ্গে কথা বলে কি আপনারা আজকে খুশি হলেন? এর সাথে আমরা কথা বলে একদমই খুশি নই, আশ্বস্ত আমরা হলাম না। কিন্তু আমরা এটা আমরা তাকে বোঝালাম যে কোর্ট যেভাবে চাপ দিচ্ছে, মানুষও রাস্তায় রয়েছে, ডাক্তাররা রাস্তায় রয়েছে, 7 মাস ধরে রাস্তায় রয়েছে, আরও থাকবে। অর্থাৎ যতক্ষণ তারা আজকে চার্জশিট না দিচ্ছে, সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছে, তাদের কিন্তু পরিত্রাণ নেই। আপনারাও থাকবেন রাস্তায়? আমরা রাস্তায় থাকবো। তারা কিন্তু ওই যে হাত ধুয়ে বাড়ি চলে যাব, দিল্লি চলে যাব, এই গল্প কিন্তু চলবে না। আসবেন? আবার আসবো, দরকারে আরও 700 বার আসবো। মানে সাপ্লিমেন্টারি চার্জশিট তাকে দিতে হবে। সঞ্জয় রায় ছাড়া আর কারা কারা রয়েছে তাদের প্রকাশ করতে হবে, কোর্ট যেমনভাবে চাইছে, এবং মোটিভটা কি সেটাও প্রকাশ করতে হবে। যতক্ষণ না করছে ততক্ষণ এই আন্দোলন চলবে। একেবারে শান্তন, তুমি আমার সঙ্গে থাকো। এই মুহূর্তে আমি রেশমির কাছে আরো একবার একটু যাওয়ার চেষ্টা করি। রেশমি, মূলত আজকে হাইকোর্ট মূলত যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তুলেছে, সেক্ষেত্রে একবারে সিবিআইয়ের ভূমিকা নিয়ে তো আরো একবার প্রশ্ন উঠলো। কি মনে করছেন চিকিৎসকরা? দেখো, আজকে তারা বারংবার বলছেন, অর্থাৎ যারা নার্স এবং চিকিৎসকেরা এসেছিলেন তারা কিন্তু বারংবার বলছেন সিবিআইয়ের কথায় তারা আশ্বস্ত নন, তারা সন্তুষ্ট নন। এবং জুনিয়র চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আজকে ডেপুটেশন দেওয়া হলো আপনাদের পক্ষ থেকে, সিবিআই যে আপনাদের সঙ্গে কথা বলেছেন, আপনারা বলছেন কোথাও আশ্বস্ত হয়েছেন এই বিচারের দাবি নিয়ে? না, দেখুন, আমাদের প্রতিনিধি তো গিয়েছিল, 7.5 মাস হয়ে যাওয়ার পরেও তারা সিবিআই চার্জশিট দিতে পারলো না। আমরা গিয়েছিলাম শান্তিপূর্ণভাবে, আমাদের এখানে কর্মসূচি ছিল। আমাদের যে 5 জন প্রতিনিধি ভিতরে গিয়েছিল, আশ্চর্যভাবে তারা দেখলো যে চিফ, যার সাথে তিনি দেখা করেছেন, আমাদের প্রতিনিধি দল, তিনি বলেছেন যে ম্যাডাম তো চলে গেছে, দিল্লিতে চলে গেছেন। তার মানে বোঝাই যাচ্ছে যে সিবিআইয়ের কাছে এই কেসের গুরুত্ব আর কতখানি, তারা হাত ছেড়ে ফেলেছে। 7 মাস আগে তারা যখন এই কেসের দায়িত্বভার নিয়েছিল, তারা আশ্বস্ত করেছিল, আমরা তো একাধিকবার এখানে এসেছি, তখন আমাদের আশ্বস্ত করেছিলেন, তারা বলেছিলেন যে কোনো অপরাধী ছাড়া পাবেন না, আমার উপর ভরসা রাখুন। আজকে সীমা আহুজা আমাদের সেই আশ্বস্ততা দিয়েছিলেন। আজকে 7.5 মাস হয়ে যাওয়ার পর বলেছেন যে তিনি তো চলে গেছেন, দিল্লিতে চলে গেছেন। এ থেকেই বোঝা যায় যে সিবিআইয়ের কাছে আজকের তাদের কাছে এই কেসের গুরুত্ব আজ কতটা। আমরা জুনিয়র ডাক্তাররা প্রথম দিন থেকে যে প্রশ্নটা তুলেছিলাম যে আর কারা এই ঘটনার সাথে যুক্ত, তথ্য লোপাট হয়েছে, আমরা প্রথম দিন থেকেই দাবি করেছিলাম। আজকে দেখুন, আজকে কলকাতা হাইকোর্টের যে জাস্টিস তীর্থঙ্কর ঘোষ, তিনিও কিন্তু একই প্রশ্ন সিবিআইয়ের কাছে করেছেন এবং রিপোর্ট পেশ করতে বলেছেন। তাই আমরা জুনিয়র ডাক্তাররা যে প্রশ্নটা আমরা প্রথম দিন থেকে তুলেছিলাম, আজকে আমাদের দাবি কিন্তু কলকাতা হাইকোর্টে মান্যতা পেয়েছে। তাই আমরা বলছি যে প্রথম দিন থেকে আমরা যেভাবে আন্দোলনে ছিলাম, আমরা এখনো আন্দোলনে আছি। 28 তারিখ আমরা দেখি সিবিআইকে রিপোর্ট দেয়। আপনারা বলেছেন এই ঘটনার সঙ্গে সঞ্জয় রায় নয়, আরও অনেকে যুক্ত থাকতে পারে। আপনারা বারংবার সেই দাবি এবং অভিযোগ করেছিলেন, কিন্তু এখন কি মনে হচ্ছে তদন্তের গতি প্রকৃতিতে? তদন্তে আমরা তো প্রথম দিন থেকেই দাবি তুলেছিলাম। আজকে কলকাতা হাইকোর্টের জাস্টিস তীর্থঙ্কর ঘোষও সিবিআইয়ের কাছে একই প্রশ্ন তুললেন যে আর কারা এর সাথে যুক্ত, গণধর্ষণ হয়েছে কি, তথ্য প্রমাণ লোপাট হয়েছে কি, এই প্রশ্নগুলি আজকে আবার তীর্থঙ্কর ঘোষ তুললেন। তাই আমরা দেখব 28 তারিখ সিবিআই কি রিপোর্ট দেয়, এবং আমরা সিবিআইয়ের কাছে দাবি করব অতি দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট
যারা যারা এই ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত, বাকি যারা সাথে যুক্ত প্রত্যেকের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে হবে, এটাই আমাদের দাবি। আপনারা কি তদন্তের গতি প্রকৃতি নিয়ে খুশি? খুশি কিভাবে হতে পারি? খুশি যদি হতাম তাহলে তো এই আজকে সিবিআই দপ্তর সিজিএ কমপ্লেক্স অভিযান আমাদের করতে হতো না, এত মানুষকে ভিড় করতে হতো না। 7.5 মাস হয়ে যাওয়ার পরেও এত মানুষ যখন সিবিআই দপ্তর অভিযান করছে, এ থেকে প্রমাণ হয় যে সঞ্জয় ঘোষের দোষী। একেবারে রেশমি, ধন্যবাদ জানাবো তোমাকে, সঙ্গে সায়ন্তনকেও ধন্যবাদ জানাবো। অবশ্যই আমাদের নজর থাকবে পরবর্তী যে আপডেট, অন্তত সিজি অভিযান। অন্যদিকে আমাদের সঙ্গে দুই প্রতিনিধিও ছিলেন। অবশ্যই এখনো পর্যন্ত সিবিআই তদন্তে আস্থা নেই, কেন সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো জমা দিতে পারল না, একাধিক প্রশ্ন তো উঠছে।